এই যে 40 মিনিট পরে যে টাইমটা অফ হয়ে যাচ্ছে না, এটাও ঠিক করা যাবে। এর জন্য জুমের যে একটা প্যাকেজ আছে স্যার, হ্যাঁ, একটা প্যাকেজ জুমের আছে। পেড ভার্সনটা নিতে হবে। হ্যাঁ, ওইটা তাহলে যাবে। পেড ভার্সনটা নেবো, ঠিক আছে? এটা সব ঠিকঠাক হোক, জিনিসপত্রগুলো সব আসুক আমার যেগুলো যেগুলো চাইছি, তারপরে পেড ভার্সনটা আমি নিয়ে নেবো। ঠিক আছে, আমি নিলেই হবে, শুধু তোদের নেওয়ার দরকার নেই, যে হোস্ট করবে সে নিলেই হবে। ঠিক আছে, ওটা সমস্যা হবে না পরবর্তী ক্ষেত্রে। আর ওই জুম ছাড়া এর থেকে কোনো ভালো সেরকম সাইট নাই, মানে বাকি যে তোরা ইয়েগুলো বলছিস না, অনেকে আমাকে বলছিল আরো অনেকগুলো ইয়ের ব্যাপারে, ওই অ্যাপসের ব্যাপারে, তো সেই অ্যাপস গুলোতে জুমের মতো তো সুবিধা পাবেন। জুমে প্রথমত স্যার আমাদের বল বল ব্যবহার করছে নাকি স্যারকে প্রচন্ড নেট খাচ্ছে, 1 ঘন্টা টিউশন হলে 90% নেট শেষ হয়ে যাচ্ছে। তারপর স্যারকে আমরা বললাম, কিন্তু ওয়েবএক্স না কি বলে, ওয়েবএক্সে তো প্রচুর নেট খায়। প্রচুর নেট খায়। আমরা স্যারকে বললাম, স্যার বলছে যে মহা করলেও আমি জুমে পড়াবো না। অত ভয় করলে হয়? কোন স্যার ওটা? বঙ্গ বিদ্যালয়ের দেবাশিস স্যার। ওইসব টাকা রেখেছে ব্যাংকে, গুচ্ছে করে দিয়ে ভয় হচ্ছে। ওইটাই স্যার বলছে ফোনের সিকিউরিটি আগে দরকার। ওইসব করে কিছু হবে না, ঠিক আছে? ও ফালতু বলছে, ওইটা কেউ টাকা নিয়ে নিবে না, ঠিক আছে? এত এত লোক আছে। আর স্টুডেন্টদের কোনো সমস্যা নাই যদিও, কারণ সাইন ইনটা টিচারকে করতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু জুমের মধ্যে তো সুবিধা হবে, ওটাই একটা দেখ, একটা অ্যাপস যারা যখন চালাচ্ছে তার সিকিউরিটি সিস্টেম চালু, ওইরকম সব অ্যাপসেই সেটা আছে, তাহলে তো অনলাইন সিস্টেম ইউজই করা চলবে না। টাকা পয়সা স্যার পাসওয়ার্ড নেই, শুধু স্যার মিটিং আইডি হলেই হচ্ছে, পাসওয়ার্ড দরকার নেই। হ্যাঁ, ওটা জানি আমি, কিন্তু আমি বলছি যে তুই জুমটা হচ্ছে যে মেনলি এডুকেশনাল অ্যাপ, পড়ানোর জন্য অ্যাকচুয়ালি। তুই এই অ্যাপসটাতে যা সুবিধা পাবি অন্য অ্যাপসে পাবি না। এই অ্যাপসটা প্রথমত হচ্ছে যে অনেক কম ইন্টারনেট খায়, দ্বিতীয়ত হচ্ছে অনেক অনেক বেশি স্মুথ, আর অনেক বাড়তি ফ্যাসিলিটি আছে। স্যার আবার ওই অ্যাপটায় হাফ স্ক্রিন দেখায়, মানে আপনি মোবাইলে দেখলে হাফ স্ক্রিন দেখাবে, ল্যাপটপে ফুল স্ক্রিন দেখাবে। এটা যেমন ফুল স্ক্রিন দেখাচ্ছে, আর ওইটা অডিওটার জন্য আরো এক্সট্রা নেট খায়, আপনার অডিওটা শোনার জন্য। আমি বুঝেছি, আমি সব অ্যাপস গুলো দেখে নিয়েছি, কোনটাই আমার দেখতে বাকি নেই। কিন্তু জুম আরেকটা আছে ইজেড টক্স বলেছি, ইজেড টক্স। আমি দিল্লিতে আমি একটা কোচিং সেন্টারে যেখানে সিএসআই নেটের কোচিং নিয়ে আমি নিজে, ওইখানে স্যারটা ইজেড টক্সে পড়ায়, ওটা আমি অনেকদিন থেকে নিচ্ছি। করোনার সময়, করোনার আগে থেকে, প্রায় 2-3 মাস আগে থেকে স্টার্ট করেছিলাম আমি কোচিংটা। আমি নিজে কোচিং নিই সিএসআর নেটের জন্য, সায়েন্স ভিজন ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট দিল্লিতে। তো ওইখানে যেটাতে পড়ায় সেটা হচ্ছে ইজেড টক্স, ঠিক আছে? তো ইজেড টক্সে সুবিধা আছে এই জুমের মতোই, কিন্তু ইজেড টক্সের প্রবলেম হচ্ছে ওটা অনলি পেড ভার্সন, কোনো ফ্রি ভার্সন নেই, ঠিক আছে? ওইটাও সেম জুমের মতোই, বরং জুমের থেকে আরো বেশি ফ্যাসিলিটি আছে। এবারে জুমের আরেকটা যেটা বিষয়, এর হোয়াইট বোর্ডটা খুব ভালো, যেটা আমি পরে ইউজ করবো আমার পেন পেপারটা এলে, সেই হোয়াইট বোর্ডটা তুই ওগুলোতে পাবিনি। এই যে এত ভালো স্ক্রিন শেয়ার হচ্ছে। সাউন্ডটা প্রচন্ড কম আসছে, শোনা যাচ্ছে না একটু কোনো। হ্যাঁ, বল কি বলছিস? তো যেটা বলছিলাম যে ওখানে তো হোয়াইট বোর্ড পাবিনি ভালো, এখানে হোয়াইট বোর্ড দারুণ আছে, যে হোয়াইট বোর্ডটার উপরেই লেখা যাবে। এই যে পেন্ট থেকে খুলছে, এটা তো সহজে অন্য অন্য অ্যাপস থেকে খোলা যাবে না, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। বল। এটা স্যার সবাই দাগ দিতে পারবে মোবাইল থেকে? হ্যাঁ, মোবাইল থেকে দাগ দিতে পারবে সবাই, মোবাইল থেকে। তোদের কোনো জায়গায় বুঝে অসুবিধা হবে না? না, হবে না স্যার, কিছু শুনতে পাচ্ছি না ভালো করে। তোর ইন্টারনেট প্রবলেম আছে, তাহলে কিছু করার নেই। আমার তো প্রবলেম নেই, কারণ আমার ব্রডব্যান্ড, ঠিক আছে? একটু একটু ইন্টারনেট প্রবলেম হবে, ওই জন্যই তো এত কিছু সিস্টেমটা করেছি, যাতে ওইটাও না তোর কোনো অসুবিধা হয়, তুই রেকর্ডিংটা পরে দেখে নিতে পারিস। লাইভ ক্লাসের সময় যদি ইন্টারনেট প্রবলেম হয় কোনো জায়গায়, কারো ইন্টারনেট প্রবলেম হয়ে গেল, তো যাই হোক ওইসব ডেসক্রিপশন দিতে গেলে শেষ হবে না বুঝানো, আর পড়াশোনাটা আবার ফিরে আসে, এমনিতে অনেক লেট হয়ে গেল। তো যেটা আমরা বলছিলাম, যে যে ওয়ার্কডানের কথাটা বলছি, যে ওয়ার্কডানের কথাটা বলছিলাম আমরা, যে WBA, ঠিক আছে? তো এই WBA তাহলে কি হবে না, বি থেকে এ, দেখ তাহলে একটা ইনিশিয়াল লিমিট থাকবে, একটা ফাইনাল লিমিট থাকবে। আমরা ওয়ার্কডান তো জানি F.dr, জেনারেলি আমাদের ওয়ার্কডানের ডেফিনেশন কি ছিল, F.dr, ইন্টিগ্রেশন F.dr। তাহলে এখানে এফটা কি, এখানে এফটা হচ্ছে F এক্সটার্নাল, তাহলে F external.dr সেটা হচ্ছে WB থেকে এ।
তাহলে বি টু এ এফ এক্সটার্নাল ডট ডিআর, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানের ডেফিনেশন, যে কোনো বল দ্বারা কৃত কার্য। এবারে সেইটা আমরা এখানে ইউজ করব। এখানে কিভাবে ইউজ করব, আমাদের এখানে এফ এক্সটার্নাল কি সেটা বুঝতে হবে। এখানে আমাদের যেটা এফ এক্সটার্নাল সেটা হচ্ছে কিউ ইন্টু ই। এফ সমান আমরা কি জানি কিউ ই, এমনিতে আমাদের জেনারেল এফ সমান কি ছিল, জেনারেল ভাবে এফ সমান ছিল কিউ ইন্টু ই। মনে কর আমি ইলেকট্রিক ফিল্ড পড়ানোর সময় বলেছি যে এফ সমান হচ্ছে যে কিউ ইন্টু ই। এবারে তাহলে দেখ এইখানে দেখ এগুলো কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, এফ এন্ড ই হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এদের মাথায় আমাকে ভেক্টর সাইন দিতে হবে। তাই যদি আমি ভেক্টর সাইন দিই তাহলে আমাকে ডিরেকশনটাও লক্ষ্য রাখতে হবে। তাহলে এইখানে দেখ এখানে যে এফ সমান কিউ ই লিখেছি, এখানে এফ আর ই, এফ এন্ড ই দুটো আলাদা ডিরেকশনে আছে। দেখ এখানে দেখ এফ কোন দিকে আছে, এফ হচ্ছে লেফট ডিরেকশনে রেখেছি আমি, এফ এক্সটার্নাল। আর ই কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, রাইট ডিরেকশনে। কারণ এখানে যদি একটা পজিটিভ টেস্ট চার্জ থাকে তার উপরে এর যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা রেডিয়ালি আউটওয়ার্ডস হবে। কারণ সোর্স চার্জ পজিটিভ যদি থাকে, সোর্স কিউ এ যদি পজিটিভ হয় আর টেস্ট চার্জ তো অলওয়েজ পজিটিভ, তাহলে তার উপরে ফোর্সটা এদিকে পড়বে ডান দিকে। কিন্তু যে এক্সটার্নাল ফোর্সটা আমি দিচ্ছি সেই এক্সটার্নাল ফোর্সটা আমার বাঁ দিকে আছে। তাহলে আমরা আমাদের ইন জেনারেলি কি হয়, এফ সমান কিউ ই হয়। তাহলে এখানে সেটা এফ সমান কিউ ই, যদি এফটা ইন ডিরেকশন ই থাকে, ভালো করে বুঝ ব্যাপারটা। এইখানে যে কিউ এস আছে, এই কিউ এস এইখানে কিউ কে যে ফোর্সটা দিচ্ছে, কিউ জিরো কে যে ফোর্সটা দিচ্ছে, সেই এফ হচ্ছে কিউ জিরো ইন্টু ই। এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নাই। যে ইলেকট্রিক ফোর্স এফ, যে ইলেকট্রিক ফোর্স এফ সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এই কিউ জিরো ইন্টু ই, এটা ঠিক। বাট এই এফ ইলেকট্রিকের জায়গায় যদি আমি এফ এক্সটার্নালের কথা বলি তখন সেটা অপোজিট ডিরেকশন হয়ে যাবে। কারণ ইলেকট্রিক ফোর্স এদিকে, করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড এদিকে, বাট দ্য এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট ডিরেকশন। এফ এক্সটার্নাল যেটা কাজ করছে সেটা উল্টো দিকে কাজ করছে। তাহলে যখন আমি ওয়ার্ক ডানটা এফ এক্সটার্নাল ফোর্সের সাপেক্ষে নির্ণয় করতে চাইবো, তখন আমি এখানে এফ এক্সটার্নাল যদি লিখি সেটা আমি বলতে পারি মাইনাস এফ, এফ এক্সটার্নাল ইজ নাথিং বাট মাইনাস এফ ইলেকট্রিক। তাহলে এফ ইলেকট্রিক কত, কিউ জিরো ইন্টু ই। তাহলে এফ এক্সটার্নাল এন্ড কিউ জিরো ই এর মধ্যে এই রিলেশনটা মানবে, এফ এক্সটার্নাল ইকুয়ালস টু মাইনাস কিউ জিরো ই। এই কথাটা বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ড আমার কাজ করছে রাইট ওয়ার্ড ডিরেকশনে, সো ইলেকট্রিক force is also acting on a rightward direction, but the external force is acting on leftward direction. তাহলে if external and electric force are in opposite direction, লিখিস না রে কে, এখন লিখিস না। if external আর হচ্ছে যে if electric force দুটো অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাহলে দুটো যদি অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে আমি এখানে ফোর্স আমরা কি জানি কিউ জিরো ইন্টু ই, তাহলে এটা এফ এক্সটার্নালের সঙ্গে রিলেশনটা হয়ে যাবে মাইনাস কিউ জিরো ইন্টু ই। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফোর্স এফ সেটা তো এদিকে কাজ করছে, ইলেকট্রিক ফোর্স এফ এদিকে কাজ করছে, আর এক্সটার্নাল ফোর্স লেফট দিকে কাজ করছে। প্রথম হচ্ছে দুটো ইকুয়াল হচ্ছে কি করে, আমি তো এফ এক্সটার্নালের জায়গায় এফ বসিয়েছি, এফ মাইনাস মানে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এফ এক্সটার্নাল যেটা ইউজ করছি আমি, এফ এক্সটার্নাল এটা আমি লিখছি মাইনাস এফ, তাই তো, মাইনাস এফ ইলেকট্রিক ফোর্স। এক্সটার্নাল ফোর্সটা ইলেকট্রিক ফোর্সের সঙ্গে সমান এবং বিপরীতমুখী, এইটা আমি বলতে চাইছি। এক্সটার্নাল ফোর্সটা মানে কি, আমি বাইরে থেকে দিচ্ছি, আমি বাইরে থেকে এইখানে আধানটার উপরে এক্সটার্নাল ফোর্স দিয়ে এদিকে নিয়ে যাচ্ছি বাহ্যিক এজেন্ট দ্বারা, বহিস্থ এজেন্ট দ্বারা, কিন্তু আমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফোর্স কোন দিকে কাজ করছে, রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফোর্সটা রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করছে এবং সেই ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু কিউ জিরো ইন্টু ই, F equals to QE and that F is electric force. তাহলে ইলেকট্রিক ফোর্স আমার রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করছে কিন্তু এক্সটার্নাল ফোর্স আমার লেফট ওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, এটা আমার কাছে ক্লিয়ার। বাট আমি এক্সটার্নাল ফোর্সটাকে কিউ জিরো ইন্টু ই কি করে লিখতে পারি, যদি এই এক্সটার্নাল ফোর্সটা ক্যাপিটাল এফ এর সঙ্গে সমান হয়। এফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের বিপরীত, এটা ঠিক, যার জন্য নেগেটিভ সাইন আসছে। বাট এফ এক্সটার্নালটা এফ ইলেকট্রিক সঙ্গে সমানও বটে, তাই তো কিউ জিরো ইটা লিখতে পাচ্ছি, এফ এক্সটার্নাল ইকুয়ালস টু মাইনাস এফ ইলেকট্রিক। তার মানে এইখানে যে আধানটা রয়েছে তার উপরে রাইট ওয়ার্ড ডিরেকশনে যতটা অ্যামাউন্ট ফোর্স কাজ করছে সেম অ্যামাউন্ট অফ ফোর্স এর উপরে আমি লেফট ওয়ার্ড ডিরেকশনে দিয়েছি, সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমি এর উপরে
লেফটওয়ার্ড ডিরেকশনে দিয়েছি, তাহলে এর উপরে নেট ফোর্স 0, তাহলে এর উপরে নেট ফোর্স 0, তাহলে এর উপরে নেট ফোর্স 0 হয়ে যায়, হাউ ক্যান ইউ ব্রিং দিস চার্জ ফ্রম দিস পয়েন্ট বি টু দিস পয়েন্ট এ? তাহলে কি করে চার্জটাকে আমি বি থেকে এ পয়েন্টে নিয়ে আসবো? আমি যদি এফ এক্সটার্নাল ইকুয়ালস টু এফ ইলেকট্রিক ফিল্ড বলি, যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওইদিকে, আবার বহিস্থ যে এজেন্ট দ্বারা ফোর্স সেটা এদিকে, সমান এবং বিপরীতমুখী বল যদি একটা বস্তুর উপরে কাজ করে তাহলে নেট ফোর্স 0 হয়ে যাবে। অথচ আমি বলছি ডেফিনেশনে যে বাহ্যিক বল দ্বারা আমি একটাকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসতে যে কার্যটা করছি সেটা পোটেনশিয়াল এনার্জি। আই উইল টেল ইউ লেটার, এটা আমি পরে বলবো। এটা অনেকক্ষণ এক্সপ্লেন করতে হবে যে কেন এটা ইকুয়াল হচ্ছে, টাইম লাগবে, প্রায় 5-10 মিনিট মিনিমাম টাইম লাগবে এটা এক্সপ্লেন করার জন্য। এবং এই এক্সপ্লেনেশনটা আমি থার্মোডাইনামিক্সের সাহায্যে, হ্যাঁ কারো জানা থাকলে বলুন। হ্যাঁ বলবো, এখনই বলবো। পড়াচ্ছি আমি এখনই বলবো, জাস্ট আমি এই ডেফিনেশনটাকে দিয়ে নিই তারপরে বলবো, ঠিক আছে? এই টপিকটা শেষেই বলবো। তাহলে দেখ এইখানে আমি এটা কি বললাম যে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু মাইনাস এফ, এটা আমি ধরেছি। তার ফলে আমি এফ এক্সটার্নাল ইকুয়ালস টু মাইনাস কিউ জিরো ইন্টু ই লিখতে পারছি, মাইনাস কিউ জিরো ইন্টু ই লিখতে পারছি। ওকে, তাহলে দেখ ডাব্লিউ বি এ কত হবে? তাহলে বি থেকে এ তে যে কৃতকার্য ডাব্লিউ বি এ যেটা ছিল এফ এক্সটার্নাল ইন্টু ডিআর, তাহলে এফ এর জায়গায় আমি কত লিখেছি? মাইনাস কিউ জিরো ইন্টু ই। তাহলে মাইনাস কিউ জিরো এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে লিখেছি, তাহলে ই ডট ডিআর। তার মানে কিউ জিরো আধানকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসতে যে কৃতকার্য সেটা হচ্ছে ডাব্লিউ বি এ, সেটা হচ্ছে মাইনাস কিউ জিরো ইন্টু ই ডট ডিআর। এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমি তো বহিস্থ বলটা যে এক্সটার্নাল ফোর্সটা, সেই এক্সটার্নাল ফোর্সটা তো আমি ক্যালকুলেট করতে পারবো না। বাহ্যিক যে বলটা দেওয়া হয় যে সেই বলটা তো আমি ক্যালকুলেট করতে পারছি না। তাহলে সেই বলটা যদি আমি ক্যালকুলেট করতে না পারি তাহলে আমাকে অফকোর্স ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশনটাকে এক্সপ্রেস করতে হবে। তাই আমি ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশনটাকে এক্সপ্রেস করতে গিয়ে আমি এফ ইকুয়ালস টু কিউ ই রিলেশনটা ইউজ করেছি। এখন এফ ইকুয়ালস টু কিউ ই রিলেশনটা শুধু ইউজ করেছি তাই নয়, এর সঙ্গে আমি একটা এক্সটার্নাল ফোর্সের রিলেশনও দেখিয়েছি, যেটা হচ্ছে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল এফ। কোশ্চেন হচ্ছে সেটা কেন হচ্ছে। তাহলে তোকে বলি যে আমরা যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা দিচ্ছি সেই ডেফিনেশনে একটা কথা হাইড হয়ে গেছে, যে কথাটা আমাদের বলা উচিত। সেটা ডেফিনেশন গুলো তো সাধারণত লেখা হয়নি, যে কোনো বইতেও লেখা হয়নি বা কনভেনশনালি কোনো নোটস বা পরীক্ষাতেও লেখা হয়নি। ডেফিনেশনটাতে একটা কথা, যে কথাটা লেখা অত্যন্ত জরুরি, না লিখলেও ওই ব্যাপারটা হাইড থাকে, মানে ওটা অভিয়াস থিং ধরে নেওয়া হয়। কিন্তু তোর ওটা জানা উচিত ব্যাপারটা কি না। ব্যাপারটা হচ্ছে আমি যখন একটা ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন দিচ্ছি, আমি বলছি যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে বস্তুটাকে নিয়ে আসতে হলে যে কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যটা পোটেনশিয়াল এনার্জি। এটা আমি বলছি যে কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যটা পোটেনশিয়াল এনার্জি। নিয়ে তো আসছি না। হ্যাঁ তাহলে বল, ওই শক্তিটা ওর মধ্যে সঞ্চিত থাকছে তো। হ্যাঁ সেই শক্তিটা সঞ্চিত থাকছে কি জন্য? আমি ওটাকে মুভ করাচ্ছি বলে তো। হ্যাঁ হ্যাঁ, মুভ করাচ্ছি বলে তো ওর উপরে ওয়ার্ক ডান হচ্ছে, ওকে মুভ করাচ্ছি, তার ফলে ওর উপরে এনার্জি স্টোর হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই যে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাচ্ছি, সেই নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কেমন হবে সেটা এখানে উল্লেখ করা নাই। আমরা যখন বলি যে ইনফিনিটি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসছি বা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসছি, তখন আমরা এটা উল্লেখ করিনি যে কিভাবে নিয়ে আসছি। দিস ইজ ইম্পর্টেন্ট। এবং যেভাবে আমরা নিয়ে আসছি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কোয়াসি স্ট্যাটিক প্রক্রিয়া বা কোয়াসি স্ট্যাটিক প্রসেস। তোমরা কি এই প্রসেসটার সঙ্গে পরিচিত? আগে কোয়াসি স্ট্যাটিক প্রসেস, এই প্রসেসটা থার্মোডাইনামিক্সে বলা হয়। থার্মোডাইনামিক্সে এই কোয়াসি স্ট্যাটিক প্রসেসটার সঙ্গে তোরা পরিচিত হয়েছিস নামটা না জানলেও। দেখবি তোরা একটা প্রসেস পড়েছিলি, ইরিভার্সিবল প্রসেস আর রিভার্সিবল প্রসেস, বা পরাবর্ত এবং অপরাবর্ত বা প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। তো কোনো একটা প্রক্রিয়া যদি পরাবর্ত হতে চায় বা প্রত্যাবর্তক হতে চায়,
তাহলে সেই প্রক্রিয়াটাকে আগে কোয়াসি স্ট্যাটিক হতে হয়। কেন কোয়াসি স্ট্যাটিক হতে হয়? তোরা ডেফিনেশনে পড়েছিস ফিজিক্স এবং কেমিস্ট্রি বোথ সাবজেক্টেই, যে প্রক্রিয়াটাকে খুব ধীর গতিতে হতে হয়, খুব স্লো হতে হয়, যাতে করে প্রত্যেকটা স্টেপে আমি যদি কন্ডিশন গুলোকে সরিয়ে নিই তাহলে সে আগের স্টেপে ফিরে আসতে পারবে। ইন্টারনাল ইকুইলিব্রিয়ামটা বজায় রাখার জন্য, ইন্টারনাল ইকুইলিব্রিয়ামটাকে ঠিক রাখার জন্য ইচ এন্ড এভরি স্টেপে ও যাতে ইন্টারনাল ইকুইলিব্রিয়ামে থাকে, ওই যে প্রক্রিয়াটা ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়াসি স্ট্যাটিক প্রক্রিয়া। দেখ আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বলি, থার্মোডাইনামিক এক্সাম্পল নিয়ে ভালো বুঝতে পারবি। আমি থার্মোডাইনামিক এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ধর এটা জাস্ট একটা যে কোনো ধরনের মনে কর সিলিন্ডার, ওকে? তাহলে এটা একটা পিস্টন থাকবে, বুঝতে পারছিস? এটা একটা মুভেবল পিস্টন মনে কর, আর এখানে কিছু পরিমাণ গ্যাস রয়েছে, ভেতরে কিছু পরিমাণ গ্যাস রয়েছে, ঠিক আছে? আমি পার্টিকেল দিচ্ছি, ভেতরে কিছু পরিমাণ গ্যাস রয়েছে। এইবারে তোরা জানিস যে আমরা এখানে সে ওয়ার্ক ডানের জন্য পিডিভি আয়তন সংকোচন আয়তন প্রসারণ করেছিলাম। মনে করি আয়তন সংকোচন আর আয়তন প্রসারণের প্রক্রিয়াটা খুব যদি আমি স্লোলি করতে চাই তাহলে আমি কি করব বলতো? মানে এমন একটা প্রক্রিয়া দেবে, এই এক্সাম্পলটা মনে হয় অনেক বইতে আছে, যে এখানে মনে করো আমার কাছে সাপোজ একটা বালির স্তূপ আছে, ওকে, হিপ অফ স্যান্ড। তাহলে আমি কি করছি, একটা স্যান্ড পার্টিকেলকে এখানে রাখছি, একটা মাত্র স্যান্ড পার্টিকেল। সাপোজ ধর এখান থেকে তুলে এখানে ধর সাপোজ 10⁶ সংখ্যক স্যান্ড পার্টিকেল আছে, 10⁶ সংখ্যক 10⁶ সংখ্যক স্যান্ড পার্টিকেল মানে বালির কণা আছে, ওকে? তাহলে একটা বালির কণা মনে করি এখানে বসাচ্ছি, তারপর এটা একটু সামান্য সরবে, আবার একটা বালির কণা বসালাম, আবার সামান্য সরবে, আবার একটা বালির কণা এখানে বসালাম, আবার সামান্য সরবে। এরকম করে ইমাজিনারি যদি আমি ভাবি ব্যাপারটা, যে 10⁶ সংখ্যক পার্টিকেল আমি এখানে চাপিয়ে দেওয়ার ফলে এটা সাপোজ ধর 3 সেন্টিমিটার ডিসপ্লেসড হলো, 3 সেন্টিমিটার। এটা কত হয়েছে? 3 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট ঘটেছে, মানে যে আয়তনের সংকোচন হয়েছে তার যে করেসপন্ডিং লেন্থটা সেটা 3 সেন্টিমিটার। তাহলে ইচ স্টেপে এর কত ডিসপ্লেসমেন্ট হয়েছে বলতে কি, ইচ স্টেপে একটা স্টেপ কি, একটা বালির কোণা আমি এখানে চাপাচ্ছি, সেটা হচ্ছে একটা স্টেপ। তাহলে 10⁶ স্টেপে এ কতটা প্রসারণ হয়েছে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? 3 সেন্টিমিটার। তাহলে পার স্টেপে কত হবে? ডিভাইডেড বাই 10⁶। 3 ডিভাইডেড বাই 10⁶। 10 তার মানে কি 3 × 10⁻⁶, তার মানে কি 3 মাইক্রো সেন্টিমিটার। 3 মাইক্রো সেন্টিমিটার। Can you imagine how small this? 3 মাইক্রো সেন্টিমিটার। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? যে একটা বালুকণা যদি আমি এখানে চাপিয়ে দিই, আমি যদি ভাবি যে 10⁶ সংখ্যক বালুকণা চাপালে এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে একটা বালুকণা চাপালে এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3 মাইক্রো সেন্টিমিটার। হাউ স্মল দিস? তাহলে এরকম ভাবে যদি আমি প্রত্যেকটা স্টেপকে নিয়ে যাই একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাহলে ইচ এন্ড এভরি স্টেপে কি হবে না, এর যে এক্সটার্নাল ফোর্স বাইরের থেকে এবং এর যে ভেতরের যে প্রেসার, সেই প্রেসারের জন্য যে আপওয়ার্ড ফোর্স, এদিকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, বাইরের সিলিন্ডারটাকে এক্সটার্নাল ফোর্স দিয়ে এটাকে আমি নিয়ে যাচ্ছি, আর ভেতরে আমি কি দিচ্ছি, ভেতরে কি রয়েছে, প্রেসারের জন্য P × A একটা ঘাত বল রয়েছে, আপওয়ার্ড থ্রাস্ট ফোর্স। তাহলে সেই আপওয়ার্ড থ্রাস্ট ফোর্সটা ইচ এন্ড এভরি স্টেপে এই যে এক্সটার্নাল ফোর্সটা, এই এক্সটার্নাল ফোর্সটার সঙ্গে ব্যালেন্স করবে। কেন ব্যালেন্স করবে না, এত স্মল স্টেপে হচ্ছে যে এটা অ্যাক্সিলারেশন ঘটতে পারছে না। এই যে আমি একটা ফোর্স দিয়ে একটা ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি, তার ফলে কোনো অ্যাক্সিলারেশন তৈরি হতে পারছে না, এত স্মল স্টেপে ঘটাচ্ছি আমি প্রসেসটাকে। আর যদি অ্যাক্সিলারেশন ক্রিয়েট না হয়, কোনো রকম অ্যাক্সিলারেশন যদি ক্রিয়েট না হয়, তাহলে কি হবে, তাহলে খুব সহজেই এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স ব্যালেন্স করবে ইচ এন্ড এভরি স্টেপে। আচ্ছা আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। মনে কর এই যে এই বাহ্যিক যে ফোর্সটা, সাপোজ ধর এখানে এটা কি জন্য হচ্ছে, ওয়েটের জন্য হচ্ছে, বালির ওয়েটের জন্য হচ্ছে, তো mg ফোর্স নিচে দিয়ে কাজ করছে, বালি যত আমি বালুকণা চাপাচ্ছি তত নিচে দিয়ে কি এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স কি, এই কথা বলিস না, মিউট করে দে সিরোমলে।
মনে কর এমজি, এই এমজি ফোর্সটা নিচের দিকে কাজ করছে, তাই তো? তাহলে এই এমজি ফোর্সটার সঙ্গে আর কি ফোর্স আছে? আমি যদি ধরে নিই যে এইখানে এরিয়াটা ক্রস সেকশনাল এরিয়া আছে এ, তাহলে ফোর্স কত? এমজি ইন্টু এ, এমজি ইন্টু এ প্লাস কি হবে? প্লাস যেটা হবে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, বাইরে পিএটিএম, তাহলে এর সঙ্গে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাও যোগ আছে, আমি ধরে নিলাম পিএটিএম। এই দুটো হচ্ছে যে এক্সটার্নাল ফোর্স। আর ইন্টারনাল ফোর্স ভেতরে কি আছে? ইন্টারনাল প্রেসার, সেটা হচ্ছে পি ইন্টারনাল প্রেসার, পিআই দিচ্ছি, পি ইন্টারনাল প্রেসার ইন্টু এরিয়া, ভেতরে এইটা আছে। তাহলে দেখ, যখন আমি এখানে একটা মনে করে এক্সট্রা বালুর কোনো চাপাচ্ছি, তখন এই দিক থেকে কি বেশি যাচ্ছে না? এমজি ইন্টু এ প্লাস পি অ্যাটমসফিয়ার গ্রেটার দেন হয়ে যাচ্ছে না? তাহলে সমান হতে গেলে কি হবে? ইন্টারনাল প্রেসারটাকে বাড়তে হবে। তার মানে যখনই আমি একটা স্মল ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি, ভলিউমটাকে স্মল সংকোচন করছি, তখন ভেতরের প্রেসারটা ইন সাচ এ ওয়ে ইনক্রিজ করছে যাতে করে এই এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্সটা সমান হয়ে যায়। এবং সেটা যদি আমি হঠাৎ করে কমিয়ে দিই তাহলে হবে না। তাহলে এই প্রেসারটা যে ইনক্রিজ করতে পারছে ইচ অ্যান্ড এভরি স্টেপে, এই এক্সটার্নাল যে ফোর্সটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে, সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন। তাহলে আমি যদি ইচ অ্যান্ড এভরি স্টেপে যদি এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্সটাকে ইকুয়াল রাখতে পারি, দেয়ার উইল ক্রিয়েট নো এক্সিলারেশন অফ দ্য পিস্টন, পিস্টনের কোনো ত্বরণ সৃষ্টি হবে না। এবং তখন যে প্রক্রিয়াটা ঘটবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কোয়াসি স্ট্যাটিক প্রসেস। ইজ ইট ক্লিয়ার? এই প্রসেসটাকে বলা হবে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। এন্ড কোয়াসি স্ট্যাটিক প্রসেসের সঙ্গে সার্টেন কন্ডিশন চাপিয়ে আমি রিভার্সেবল যে প্রসেস, রিভার্সেবল প্রসেসের দিকে যেতে পারবো। সে ডিটেলস ডিসকাশন থার্মোডাইনামিক্সে করার বিষয়, তো আমরা এটাতে আর ডিটেলসে যাচ্ছি না। আমাদের এখানে যেটা বোঝার দরকার ছিল সেটা হচ্ছে যে কি না, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই কোয়াসি স্ট্যাটিক প্রসেস। এবং কোয়াসি স্ট্যাটিক প্রসেসের যেটা মূল বিবৃতি সেটা হচ্ছে এই পিস্টনটা সাচ এ ওয়ে আমি মুভ করব যাতে করে কোনো এক্সিলারেশন সৃষ্টি না হয়। তার মানে এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স সমান থাকবে। সিমিলার থিং উইল হ্যাপেন হিয়ার অলসো, যে এই এক্সটার্নাল ফোর্সটা আমাকে এমন ভাবে দিতে হবে যাতে কোনো জায়গাতে এই যে টেস্ট চার্জটা, এই টেস্ট চার্জটার না এক্সিলারেশন সৃষ্টি হয়। তার মানে কি, there is no imbalance between this external force ext and the electric force F. In each and every steps these two force must balance. এই F external এবং F কে অবশ্যই প্রত্যেকটা স্টেপে ব্যালেন্স হতে হবে। কাজেই আমার ডেফিনেশনে একটা কথা যদি আমি উল্লেখ করে দিতে পারি কোনো সমস্যা নাই। কি কথাটা উল্লেখ করতে পারি? যে কোনো পরীক্ষাধীন আধানকে বাহ্যিক বল দ্বারা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে, কোনো বিন্দুতে ত্বরণহীন অবস্থায়, মানে ত্বরণহীন ভাবে নিয়ে আসতে, বা আমি বলতে পারি যে এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে করে কোনো অবস্থায় ত্বরণ সৃষ্টি না হয়, এই কথাটা আমি কিন্তু উল্লেখ করতে পারি। এখানে আমি প্রয়োজন অনুসারে ল্যাঙ্গুয়েজ এটাকে ইনপুট করতে পারি। এই ল্যাঙ্গুয়েজটা ইনপুট করা না থাকলেও বুঝবি এই ল্যাঙ্গুয়েজটা হাইড আছে। দিস ল্যাঙ্গুয়েজ ইজ ইনভলভড হিয়ার, যে কোনো রকম এক্সিলারেশন সৃষ্টি হচ্ছে না চার্জ পার্টিকেলটার। এবং চার্জ পার্টিকেলটার যদি এক্সিলারেশন সৃষ্টি হয় সেখানে মুশকিল আছে। কি মুশকিল আছে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেওয়ার ভয় আছে। সো দ্য ইলেকট্রিক ফিল্ড উইল চেঞ্জ। যদিও টেস্ট চার্জটাকে আমরা এমন ভাবে নিয়েছি, ইট ইজ ভ্যানিশিংলি স্মল। আমি ইলেকট্রিক ফিল্ড আলোচনার সময় ডিটেলস বলেছিলাম যে টেস্ট চার্জ ইজ ভ্যানিশিংলি স্মল সাই দ্যাট ইট ক্যান নট ডিস্টার্ব দ্য ইলেকট্রিক ফিল্ড অফ সোর্স চার্জ, যাতে করে সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ডকে কোনো মতে ডিস্টার্ব করতে না পারে। বোঝা যাচ্ছে যে কেন আমি এফ এক্সটার্নাল সমান মাইনাস Q0 ই নিয়েছি? প্রথমত হচ্ছে অপোজিট, দ্বিতীয়ত হচ্ছে ইকুয়াল করতে বাধ্য যদি আমি এখানে পোটেনশিয়াল এনার্জি পেতে চাই। বিকজ পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটাই হচ্ছে এটা, যে এই প্রক্রিয়াটাকে কোয়াসি স্ট্যাটিক প্রক্রিয়াতে হতে হবে, অথবা আমার প্রত্যেকটা স্টেপে ত্বরণটাকে শূন্য হতে হবে। বুঝা গেল রাহুল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ত্বরণহীন হওয়ার সুবিধাটা কি? ত্বরণহীন হওয়ার সুবিধাটা বললাম যে ত্বরণহীন যদি না হয় এখানে, তাহলে এফ এক্সটার্নাল সমান ই হবে না। প্রথমত এফ এক্সটার্নাল সমান যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হবে না। সমান যদি না হয়
আমি এফ এক্সটার্নালটা পরিমাপ করতে পারবো কি? প্রথমত হচ্ছে মেজারমেন্টে প্রবলেম হবে আমার, আমি এফ এক্সটার্নাল যে ফোর্সটা দিচ্ছি সেই মেজারমেন্টে প্রবলেম হবে। দ্বিতীয়ত হচ্ছে এটা যদি এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, দ্বিতীয়ত ফিজিক্যাল প্রবলেম হবে। ফিজিক্যাল প্রবলেমে কি হবে? এর ত্বরণশীল হলে সোর্স চার্জকে ডিস্টার্ব করার সম্ভাবনা আছে, এর নিজের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যে জিনিসটা ক্যালকুলেট করতে চাইছি, যে এনভায়রনমেন্টটাকে আমরা রাখতে চাইছি, সেই এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা কোথায় আছি? উই আর ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, আমরা স্থির তড়িতে আছি। কাজেই আমাদেরকে কোনো কিছু এখানে মুভ করতে হলে খুব সাবধানে মুভ করতে হবে, এমন ভাবে মুভ করতে হবে যাতে এর ইলেকট্রোস্ট্যাটিক নেচার যাতে কোনো মতেই বিঘ্নিত না হয়। বোঝা গেল? হ্যাঁ তাহলে দেখ এবারে যেটা আমরা বলছিলাম যে আমরা ডাব্লিউ বি এ পর্যন্ত এসেছি, যে ডাব্লিউ বি টু এ, হ্যাঁ, তাহলে বি থেকে এ তে নিয়ে আসতে যে কৃতকার্য, আমি এখানে বুঝলাম শুধু এইটুকুই যে এফ এক্সটার্নালের জায়গায় কেন আমরা এই ই ভেক্টরটা লিখতে পারছি, এবং এই ই ভেক্টর মেজার করতে আমাদের অনেক সুবিধা হবে। তাহলে ডাব্লিউ বি এ সমান মাইনাস কিউ জিরো ইন্টু বি টু এ ই ডট ডিআর। এইবারে আমরা আবার একটা জিনিস শিখেছিলাম ক্লাস 11-এ, যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আরেকটা পার্টিকুলার পয়েন্টে যখন আমরা ওয়ার্ক ডান করছি বি টু এ, সেখানে ওয়ার্ক ডানের সঙ্গে যে পোটেনশিয়াল এনার্জি তার একটা রিলেশন ছিল এরকম ধরনের, ডাব্লিউ বি এ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বি এ। ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইউ আমি ক্লাস 11-এই পড়েছিলাম। এফ ইকুয়ালস টু মাইনাস ডিউ বাই ডিআর যে রিলেশনটা আসছে, সেই রিলেশনটা কিভাবে এসছে, সেখানে কিভাবে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইউ হচ্ছে সেটা আমি দেখেছিলাম পোটেনশিয়াল এনার্জি যখন পড়েছিলাম। যাই হোক, যাদের মনে আছে তাদের খুবই ভালো, যাদের না মনে আছে তারা এটা একটা ফ্যাক্ট হিসাবে এখানে ধরে নেয় যে ওয়ার্ক ডান অলওয়েজ ইজ অপোজিট টু দ্য পোটেনশিয়াল এনার্জি। ওকে, গ্র্যাভিটেশনও আমি আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি। তাহলে দেখ আমি যখন বি টু এ তে নিয়ে আসছি, এবং এই ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবি, এই ডাব্লিউ বি এ সমান মাইনাস ইউ বি এ এই ডেফিনেশনটা তখনই প্রযোজ্য হবে সব জায়গায় যেভাবে আমি পুরো জিনিসটাকে প্রথম থেকে ডিফাইন করে নিয়ে আসছি, এইভাবে ডিফাইন করে নিয়ে আসতে হবে। তুই যদি বিভিন্নভাবে ডিফাইন করিস, মানে বিশেষ করে বাংলা ভার্সনের বইগুলো বেশি বিপজ্জনক। তার কারণ হচ্ছে ওরা বিভিন্ন রকম ভাবে যে কোনো জায়গায় ডিফাইন করে দেয়, কোনো পার্টিকুলার ওয়েতে পুরো পুরো একটা চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারটা একটা পার্টিকুলার রুলে চলেনি। আমি অনেকবার বলেছি যে টপিকস ওরা গুঁজতে যায়, যে টপিকসগুলো আগে ছিল না সে নতুন টপিক কিছু দিতে চেয়েছে, যে এদিকে টুকে আর করে ঢুকিয়েছে। ওই জন্য অনেক সময় ব্যাপারগুলো, যেমন তোদের দেখবি লেখা থাকতো সবসময় যে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যে বাহ্যিক বল দ্বারা যে কৃতকার্য, যেহেতু সেইটাই পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে এটা সমান করে দিত। দেখবি এই নেগেটিভ সাইনটা দিত না। কেন নেগেটিভ সাইনটা দিত না? তার কারণ হচ্ছে ওরা এক্সটার্নাল ফোর্সের আন্ডারে কিছু আলোচনাই করতো না। আমি এক্সটার্নাল ফোর্সটাকে নিয়ে এলে তবে তো এই অপোজিট জিনিসটা আসছে, তবে তো নেগেটিভের ব্যাপারটা আসছে। তাহলে আমি যখন ডিফাইনটা করছি বাহ্যিক বল দ্বারা কৃতকার্য, তাহলে ঠিক আছে। এবারে আমি যদি ডিফাইন করি কোন বল দ্বারা কৃতকার্য, যদি ডিফাইন করি মনে কর ইলেকট্রিক বল দ্বারা, ইলেকট্রিক ফোর্স দ্বারা কৃতকার্য যদি আমি ডিফাইন করি, তাহলে তো ব্যাপারটা পাল্টে যাবে না। কথাটা আমি কি বলছি বুঝতে পারছিস? তার মানে ওরা এই নেগেটিভ সাইনের ঝামেলাটাকে এড়ানোর জন্য যদি প্রথম থেকেই, মানে ওই নেগেটিভে পজিটিভের মতো আর কি, তাহলে প্রথম থেকেই যদি ওই নেগেটিভটাকে অ্যাভয়েড করে যায় তাহলে তো অ্যাভয়েড হয়ে যাবে। বাট তাতে অনেক প্রবলেম আছে, সব জায়গার কনসেপ্ট সঠিক করে ক্লিয়ার হবে না। কিছু পার্টিকুলার জিনিসকে সাময়িকভাবে তোকে খুব সহজে বুঝিয়ে দেওয়া যেতে পারে, বাট দ্যাটস নট দ্য পার্মানেন্ট নলেজ। ওকে, তাহলে তুই যদি ফলো করিস এইভাবেই ফলো করতে হবে, এবং আমি যেহেতু সব দিন এইভাবেই ফলো করি, সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাই আমি এইভাবেই এখানেও ফলো করি। তুই বইতে দেখবি এই প্রুফগুলো সব উল্টা পাল্টা পাবি, গোজামিল মনে হবে বেশিরভাগ বইতে, খুব স্ট্যান্ডার্ড বই গেলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে যাই হোক সে বিষয়ে আলাদা। তাহলে ডাব্লিউ বি এ সমান মাইনাস ইউ বি এ। আমি দেখো বি থেকে এ তে, মানে যখন পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বলছি, বি থেকে এ তে যখন নিয়ে যাচ্ছি, তাহলে আমি আসলে আমার উদ্দেশ্য কি স্থিতি শক্তির এক্সপ্রেশন নির্ণয় করা, এটা তো কৃতকার্যের এক্সপ্রেশন। বি থেকে এ তে নিয়ে আসতে যে ওয়ার্ক ডান, সেটা তো জাস্ট কৃতকার্য। আমি এখান থেকে পোটেনশিয়াল এনার্জিতে কি করে পৌঁছাবো? আমি এই রিলেশনটা থেকে ডাব্লিউ বি এ সমান মাইনাস ইউ বি এ, এইটাই পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ওয়ার্ক ডানের রিলেশন। এবারে ইউ বি এ মানে কি? ইউ বি এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি মাইনাস এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, অন্তিম মাইনাস প্রাথমিক, যেহেতু আমি এ থেকে বি তে নিয়ে গেছি, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক মানে ইউ বি মাইনাস ইউ এ। এবারে নেগেটিভ সাইনটা যদি এখানে ঢুকিয়ে দিই কি হবে? এটা ঘুরে যাবে ইউ এ মাইনাস ইউ বি। তাহলে আলটিমেটলি যেটা আমি পেলাম দুটো পয়েন্টের পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স ইউ এ মাইনাস ইউ বি,
সেটা হচ্ছে মাইনাস কিউ জিরো ইন্টু ইন্টিগ্রেশন বি টু ই এইট ডট ডিআর। জাস্ট আমি এইখান থেকে এই লাইনটা লিখেছি, জাস্ট এই ডাব্লিউ বি এর জায়গায় এইটা বসিয়েছি ইউ এ মাইনাস ইউ বি, তারপরে কি করেছি এই ইন্টিগ্রেশনটা যেমন ছিল এখানে লিখে দিয়েছি বি টু এ ই ডট ডিআর কিউ জিরো ইন্টু। তাহলে এই যে 2 নম্বর যে ইকুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, যে 2 নম্বর সমীকরণটা আমি দেখতে পাচ্ছি, এই 2 নম্বর সমীকরণটা আসলে কি? এই 2 নম্বর সমীকরণটা কোনো পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন নয়, পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স। আমি প্রথমেই বললাম যে পোটেনশিয়াল এনার্জি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আসলে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স। সেটা হচ্ছে আসলে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স, এ আর বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স এই এক্সপ্রেশনটা দ্বারা আমরা নির্ণয় করতে পারছি। কিন্তু আমি যদি কোনো একটা পার্টিকুলার জায়গার পোটেনশিয়াল জানতে চাই তাহলে আমি কি করব? তাহলে আমাকে এমন একটা রেফারেন্স পয়েন্ট ধরতে হবে যে জায়গায় পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে সেই রেফারেন্স পয়েন্ট আমরা কোথায় ধরবো সেইটা আমাকে সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে। যেমন আমরা সাধারণত দেখি যে ল গুলো ইনভার্স স্কয়ার ফোর্স মেনে চলে, ইনভার্স স্কয়ার ল মেনে চলে, মানে 1/r স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয় বা 1/r এর সঙ্গে প্রপোর্শনাল হয়, সেখানে আমরা রেফারেন্স পয়েন্টটা ধরতে পছন্দ করি ইনফিনিটিতে, কারণ ইনফিনিটিতে ফোর্সের কোনো প্রভাব থাকে না, জিরো থাকে। যেহেতু 1/r এর সঙ্গে ভ্যালু তাহলে r টেন্ডস টু ইনফিনিটি হলে কি 1/ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে। তাহলে আমরা রেফারেন্স পয়েন্টটা সবসময় ইনফিনিটিতে ধরতে পছন্দ করি। তাহলে ইনফিনিটিতে রেফারেন্স পয়েন্ট ধরা মানে কি? রেফারেন্স পয়েন্ট আমাকে এমন জায়গায় ধরতে হবে যে জায়গাতে পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে রেফারেন্সটা যখন আমি ইনফিনিটিতে ধরবো তার মানে ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি জিরো, এবং ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি জিরোই হওয়া উচিত, কারণ পোটেনশিয়াল এনার্জি কি হয় কনজারভেটিভ ফোর্সের আন্ডারে থাকে। আমি আগে বলেছিলাম এফ হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স ইলেকট্রিক ফোর্স আলোচনা করার সময়। তাহলে এটি যদি একটা কনজারভেটিভ ফোর্স হয়, সেই কনজারভেটিভ ফোর্সের আন্ডারে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি থাকা সম্ভব, এবং সেই পোটেনশিয়াল এনার্জিটা থাকবে না যেখানে ইলেকট্রিক ফোর্স থাকবে না। তাহলে ইলেকট্রিক ফোর্স কোথায় থাকবে না বলে মনে হচ্ছে? অফকোর্স ইনফিনিটিতে। তাহলে যে জায়গায় পোটেনশিয়াল এনার্জি জিরো হওয়ার প্রয়োজন বা জিরো হওয়া হবে বলে মনে হচ্ছে সেই জায়গাতে আমি রেফারেন্স পয়েন্টটা ধরতে চেষ্টা করব। ওকে, তাহলে রেফারেন্স পয়েন্টটা অন্য জায়গায় ধরলেও হবে, কোনো অসুবিধা নাই, তখন আমাকে ডিফারেন্স নিতে হবে সবসময়। অন্য জায়গায় ধরলে আমি জিরো না পেলে সবসময় একটা ডিফারেন্স পাবো। যেমন এখানে আমি রেফারেন্স পয়েন্ট বি পয়েন্ট ধরেছি, এ পয়েন্ট ধরেছি, এই বি পয়েন্ট ধরেছি, দেখ বি থেকে এতে নিয়ে এসেছি, বি থেকে এতে নিয়ে এসেছি। তাহলে ইনিশিয়াল পয়েন্টে কোনটা আছে? বি পয়েন্ট, এটা রেফারেন্স পয়েন্ট। তাহলে এটা যদি রেফারেন্স পয়েন্ট হয় তাহলে কি হবে? তাহলে বি থেকে এতে যেহেতু নিয়ে যাচ্ছি তখন আমি একটা পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স পাচ্ছি, কারণ এখানে তো পোটেনশিয়াল জিরো নয়, পোটেনশিয়াল এনার্জি জিরো নয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি যেখানে জিরো সেইটা যদি আমি রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সে যদি একটা পয়েন্ট একটা যদি আমার জিরো হয়ে যায়, এটা যদি আমার জিরো হয়ে যায় তাহলে আমি একটা জায়গায় অ্যাবসোলিউট পোটেনশিয়ালটা পেয়ে যাবো। সামথিং মাইনাস জিরো ইজ ইকুয়াল টু সেই কোয়ান্টিটি থাকবে। আমি মনে করে বলছি যে তারপর a1 মাইনাস a2, তার মানে দুটো পয়েন্টের ডিফারেন্স, দুটো ডিফারেন্স। আর বলছি a1 মাইনাস জিরো, সেটাও দুটো পয়েন্টের ডিফারেন্সই বটে, কিন্তু যেহেতু একটা জিরো আছে সেহেতু আমার অ্যাবসোলিউট বলে মনে হচ্ছে, আর কিছুই না ব্যাপারটা। আসলে আমরা এখানে অ্যাবসোলিউট একটা জায়গার পোটেনশিয়াল এনার্জিকে ডিফাইন করতে চাইছি, তাই আমরা রেফারেন্স পয়েন্টে ইনফিনিটিতে ধরছি যেখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, তাই লিখেছি। তাহলে প্রাথমিক বিন্দুটি বা ইনিশিয়াল পয়েন্ট যদি অসীম দূরত্ব হলে কি হবে? বি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে বিটা কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে বিটা যদি ইনফিনিটি হয়, এবং যদি আমি মনে করো এ পয়েন্টটাকে কোথায় ধরবো, তখন এ পয়েন্টটাকে ফিল্ডের আন্ডারে কোনো একটা পয়েন্টে ধরবো। এখানে ধর এই যে ডটের লাইনটা দিয়েছি এইখানে ধরছি, বা আমি এইখানে ধরতে পারি, ফিল্ডটা এখানেও থাকতে পারে। তাহলে আমার তখন সেই ডিস্টেন্সটা কত হচ্ছে? আর। তাহলে দেখ কিউএস এর জন্য, কিউএস আধানটার জন্য অন্তিম পয়েন্টটা এ পয়েন্ট হচ্ছে আর ডিস্টেন্সে, আর প্রাথমিক পয়েন্টটা বি পয়েন্ট হচ্ছে ইনফিনিটিতে। তাহলে আমার লিমিটটা কোথায় হবে? এইদিকে ইনফিনিটি থেকে আমার লিমিটটা হবে ইনফিনিটি থেকে আর পর্যন্ত, বি টেন্ডস টু ইনফিনিটি, এ টেন্ডস টু আর। যদি আমি ওটাই লিখেছি যে প্রাথমিক বিন্দুটি অসীম দূরত্বে অবস্থিত হলে বি টেন্ডস টু ইনফিনিটি, এবং এ বিন্দুটির দূরত্ব উৎস থেকে আর হলে এ টেন্ডস টু আর, সো দ্য লিমিট উইল বি ইনফিনিটি টু আর ই ডট ডি আর। এবং এখানে বুঝতে পারছি ইউ এ, তার মানে ইউ এ এট আর and minus ub at infinity, that is equals to minus q0 into integration r to infinity e dot dr। এবং স্বাভাবিকভাবেই অসীম দূরত্বে স্থিতিশক্তি শূন্য রেফারেন্স পয়েন্ট, কাজে আমরা ub at infinity is equal to 0 ধরতে পারি। ওকে, সেটাই ধরেছি। তাহলে এটা 0, আর ইউ এ এট আর সেটাকে আমি সিম্পল ইউ দিয়ে প্রকাশ করছি, কারণ যার বি নাই তার আর এ ধরে কিছু লাভ নেই, যার 2 নেই তার সেখানে 1 ধরে আর কিছু লাভ নেই। তাহলে জাস্ট ইউ এটাকে সিম্পলি ইউ দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, and for that case it will be converted into u minus 0, ua at r is u and ub at infinity is 0, so it will be u minus 0।
এবং ইউ মাইনাস জিরো সমান কত হচ্ছে মাইনাস কিউ জিরো ইন্টু ইনফিনিটি টু আর ই ডট ডিআর। সো দ্য ফাইনাল ডেফিনেশন, the final expression of the electric potential energy is this: U is equal to minus Q0 into integration infinity to R E dot dr. তাহলে দেখ এইটা হচ্ছে ভার্চুয়ালি বলতে পারি আমি অ্যাবসোলুট পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন। যদিও পোটেনশিয়াল এনার্জির অ্যাবসোলুট বলে কিছু হয়নি, কারণ যেটা আমি ভাবছি ইউ অ্যাবসোলুট, সেটাও আসলে দুটো পয়েন্টের ডিফারেন্স, একটা জায়গায় জিরো হয়ে আছে তাই। তার মানে দিস ইউ মাইনাস জিরো অর ইউ ক্যান সে ইজ মাইনাস Q0 into infinity to R E dot dr. Now we can create the actual definition from this equation 4. এই ইকুয়েশন 4টা থেকে এবার যদি আমরা ডেফিনেশনটাকে ক্রিয়েট করি, সেই ডেফিনেশনটা কেমন হতে পারে দেখ। সিম্পল, আমি কি লিখেছি, পরীক্ষাধীন আধানটিকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে দেখ। লিমিটটা আমাকে বলে দিচ্ছি ইনফিনিটি টু আর, তার মানে কি অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয়, অবশ্যই কৃতকার্য কারণ এটা এফ ডট ডিআর, Q0 ইন্টু ই মানে কি এফ ডট ডিআর। তাহলে পরীক্ষাধীন আধানটিকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে বাহ্যিক বল দ্বারা যে কৃতকার্য করা হয়, এই যে বাহ্যিক বল দ্বারা যে কৃতকার্য করা হয়, কেন বলছি, যার জন্য নেগেটিভ সাইনটা এসছে, তাই ওই বিন্দুতে পরীক্ষাধীন আধানটির স্থিতি শক্তি। তাহলে পরীক্ষাধীন আধান একটা Q0 একটা পরীক্ষাধীন আধান, সেই Q0 আধানটাকে আমি যদি ইনফাইনাইট থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থিত কোনো একটা পয়েন্টে নিয়ে আসি, যে পয়েন্টটার ডিস্টেন্স সোর্স চার্জ থেকে আর, সেই ডিস্টেন্সে আমরা যদি নিয়ে আসি, তাহলে যে কৃতকার্যটা করতে হচ্ছে বাহ্যিক বল দ্বারা, সেটাই আসলে ওর মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর থাকছে ওই পরীক্ষাধীন বিন্দু আধানটির। হ্যাঁ, ওই বিন্দুতে যে মানে এই পরীক্ষাধীন আধান বিভিন্ন বিন্দুতে অবশ্যই বিভিন্ন বুঝতে পারছি, মানে বিভিন্ন বিন্দুতে আনতে গেলে ওয়ার্ক ডানটা বিভিন্ন হবে। তাহলে ওই পার্টিকুলার বিন্দুতে পরীক্ষাধীন আধানটির যে বিন্দুর কথা আমি বলছি। So this is actually the definition of electric potential energy, and we can make this definition into alternative way. প্রথমে আমরা যেটা বলতে চেয়েছি সেটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স। এখানে পোটেনশিয়াল এনার্জি বলতে যেটা বুঝিয়েছে সেটা পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স, আর এখানে যেটা বুঝিয়েছে সেটা আসলে কি, সেটা আসলে অ্যাবসোলুট পোটেনশিয়াল এনার্জি। বাট দুটো ক্ষেত্রেই আমি লিখেছি তড়িৎ স্থিতি শক্তি, আধানটির তড়িৎ স্থিতি শক্তি। এটা আধানটির স্থিতি শক্তি না লিখে এখানে একটা কথা যোগ করে দিতে পারি, তড়িৎ স্থিতি শক্তি। কোনো জায়গায় আমি ডিফারেন্স লিখিনি, কারণ কি স্থিতি শক্তি বলতেই ডিফারেন্সই বোঝায়। আসলে যেগুলো আমরা বলছি পরম স্থিতি শক্তি বা অ্যাবসোলুট স্থিতি শক্তি যেটা বলছি, সেটা আসলে ভার্চুয়ালি আমরা বলছি, অ্যাকচুয়ালি ডিফারেন্সই বটে। তাই এটার আলাদা করে ডিফারেন্স কোনটা অ্যাবসোলুট উল্লেখ করার প্রয়োজন নাই। কাজে আমি দুটোকেই ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ডেফিনিশন হিসেবে ইউজ করেছি, and you can also use these two types of definition, and more or most favorable definition is this, কারণ তুই ম্যাক্সিমাম এই ডেফিনিশনটা প্রথমে স্টার্টিং এই পাবি, বাট অ্যাকচুয়ালি কি ডিফারেন্স থেকে আমরা এটাতে পৌঁছাচ্ছি। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে থাক আজকে, অনেক আজকে বাড়তি বকা হলো, পড়াটা কম হলো। নেক্সট দিন শুরু হবে আবার পরের দিনে। টাইমটা আমি বলে দেবো, সকালেও হতে পারে বা 9:30তেও হতে পারে। আর না হলে যদি বলি যে সবারই আমাদের দরকার, খুবই প্রয়োজন হচ্ছে সবাইকে জয়েন করবো, তাহলে রাত্রে করবো। রাত্রে শুধু টিউশনে হয়নি না স্যার, রাত্রে নেটওয়ার্কের প্রবলেম করবে। হ্যাঁ, তাহলে ওই জন্য